16 জুলাই বৃহস্পতিবার বেলা 12টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জুলাই আন্দোলনে চট্টগ্রাম শহীদ ওয়াসিম, শান্ত ও উমর ফারুক সহ সারা দেশে শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ। অংশগ্রহণ নিয়েছেন। আপনারা জানেন প্রেস ক্লাবের তখনকার পরিস্থিতি কি ছিল। ফেস্টিভ্যালের কবলে আমাদের এই প্রেস ক্লাব বিপত্তি ছিল এবং 3রা আগস্ট এখানে 4ঠা আগস্ট এখানে একটা বিরাট সমাবেশ হয়েছিল। আমাদের সাংবাদিকরা বন্ধুরা করেছিলেন, খুবই পতন হয়েছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তাকে সম্মাননা জানাই, যে জন্য উনি এই জুলাই যুদ্ধে 17 বছরের দুঃশাসনের বিরুদ্ধে কিন্তু উনি আমাদের সাথে সংগ্রাম করেছেন। শুধু আমাদের পুলিশ সুপার এবং অন্যরা আছেন, একটি কথা শুধু বলতে চাই, সেটি হচ্ছে এই যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের এখানে শিকড় বাকড় গিয়ে বসার জন্য যাদের সবচেয়ে বেশি ভূমিকা ন্যাপটার জন্য যে ভূমিকা, সে ভূমিকা হচ্ছে মিডিয়া, এবং এই বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছে। আমরা আশা করব চট্টগ্রামেও এই যারা এই কাজগুলো করেছে, বিশেষ করে এখানে রিবন আছে, রানী মনিদিন আছে, দম্ভ অহংকার যেটা ছিল সেটা চলে গেছে। এখন সবাই অন্তত চিন্তা আমরা করতেছে স্বাধীনভাবে, কথা বলতেছে স্বাধীনভাবে, লিখতেছে স্বাধীনভাবে। বেশি স্বাধীন আবারও যেটা হয় আর সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে এটা স্বাধীনতার বিস্ফোরণ করে যায় মাঝে মাঝে। তো যাই হোক, এখন এটার মধ্যে আমরা আছি। আমরা এই জুলাই বিপ্লবের বা জুলাই গণঅভ্যুত্থানের যে ফল, এটা এটা যে হয়েছে, এটা শুধুমাত্র কোনো একটা ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল বা কোনো একক কৃতিত্ব না, সারা বাংলাদেশের সকল স্তরের মানুষের, সকল গোষ্ঠীর, সকল দলের, সকল গোষ্ঠী মানে ব্যক্তি, এটা কিন্তু কোনো কারণ ব্যক্তিগত বা কোনো কিছু না। এটা যেটা হয়তো মাঝে মাঝে একটু ডিরেল হয়ে গেছে বা একটু করার চেষ্টা করেছে, এইটা থেকে আমাদের একটু সচেতন থাকতে হবে, মনে করতে হবে আমরা সবাই মিলে এক। যদি নিজেদের এই যে জুলাই ঐক্যের যে শক্তি ছিল, সেই শক্তির মধ্যে যদি ফাটল ধরে, ক্ষতি কিন্তু আলটিমেটলি সবারই হবে। এইটা একটু মাথায় রাখতে হবে। আর বর্তমান সরকার একেবারে গণতান্ত্রিকভাবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, তারা জবাবদিহিতার সরকার। তারা যে নির্বাচনে যে ম্যানিফেস্টো দিয়ে আসছে সেটা ভালো করার চেষ্টা করছে। যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, যে চেতনা ছিল, যে আদর্শ ছিল, যেটাকে ভিত্তি করে আমরা এই যে একেবারে সাধারণ ছাত্র ছাত্রী জনতা বা সকল স্তরের লোকজন ঐক্যবদ্ধ হয়েছিল, সেটা বাস্তবায়নের চেষ্টা করছে। সেইটা যেন পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে পারে। যারা জুলাই শহীদ হয়েছে তাদের পরিবারের নিরাপত্তা থেকে শুরু করে তাদের যে সুযোগ সুবিধা, এবং যারা আহত হয়েছে তাদের প্রপারলি যে চিকিৎসা এবং উন্নত চিকিৎসার যে ব্যবস্থা করা, এইটা সরকার অবশ্যই পালন করবে বা করার চেষ্টা করছে। এটা যদি আপনাদের মধ্যে থেকে এরকম আমাদের যার যার আলাদা ভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি সুযোগ থাকে, সেটাও আমরা জানাবো, সেইখানে আমরা উঠে ধরবো, তো সরকার অবশ্যই সেটা করবে বা করতে বাধ্য হবে। তো এই জুলাইয়ের চেতনাকে যেন আমরা ধারণ করতে পারি, আমরা আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করতে পারি সবাই মিলে, সেই প্রত্যয় রেখে আমি শেষ করছি। আপনাদের সবার সাথে আরেকবার সালাম বিনিময় করে যে আপনাদের সাথে আরেকটু আগে দেখা হলে ভালো হতো। তো আসসালামু আলাইকুম। ওই যে প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষা এবং অনেক জায়গায় আরো বেশি এই পড়াগুলো ছিল, তার কারণ এর ফলে যেটা হয়েছে, সাধারণ যারা ছিল, সাধারণ ছাত্রছাত্রী যারা ছিল, তাদের জন্য বিরাট একটা সমস্যা তৈরি হয়েছিল, যে তারা একটা বেশি বিরাট বৈষম্যের শিকার হয়েছিল, চরমভাবে বৈষম্য, এমনি বৈষম্য না, এটা আসলে চরম বৈষম্যের শিকার হয়েছিল। আমরা নিজেরা এর ভুক্তভোগী ছিলাম। তো যখন 24 সালে যখন আন্দোলন শুরু হয়, ওই তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমরাও চাকরিতে প্রবেশের সময় দেখে যে ওই কোটাগারায় বেশি চান্স পাচ্ছে বা তাদের জন্য অনেক সুবিধা। আমরা বিসিএস একটা স্টাডি করে দেখলাম যে সাধারণ ক্যাডার, বিসিএস এর একেবারে সাধারণ ক্যাডারে মোটামুটি 500-র মধ্যে যদি
সিরিয়ালে থাকে, মেধা তালিকায় থাকে, তার চাকরি হচ্ছে, পাঁচশোর পরে আর চাকরি হয় না। কিন্তু একজন কোটা সে কিন্তু 8,000 পর্যন্ত, যার 8,000 সিরিয়াল, সে কিন্তু চাকরি পেয়েছে। এরকম অনেক বিষয় ছিল যে ছাত্র বা যারা ওই সময় পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী ছিল, তাদের মধ্যে অনেক রকম ক্ষোভ বঞ্চনা এগুলো তো ছিল, ওখান থেকে মূলত শুরু হয়েছে। এরপরে কিন্তু আস্তে আস্তে দেখেছেন যে এই কোটা সংস্কার আন্দোলন আস্তে আস্তে এটা কোন পর্যায়ে গেছে, একটা পর্যায়ে গেল সরকার বিরোধী আন্দোলনের পরে সরকার পতনের একেবারে এক দফা আন্দোলনে চলে গেল। প্রথম থেকে আমরা যে 16 জুলাই যেটা হচ্ছে, 16 জুলাই এক পর্যন্ত আপনারা দেখেছেন যে তার আগে যে তৎকালীন প্রধানমন্ত্রী একটা বক্তব্যকে কেন্দ্র করে যে রাজাকারে নামে, এইটাকে নিয়ে মূলত শুরু হলো। তখন কিন্তু একটা ইয়ে ছিল যে তুমি কে আমি কে, রাজাকার। কে বলেছে? তখন কিন্তু স্বৈরাচার বলা নাই, তখন কিন্তু বলছে সরকার। এটা আপনার মাথায় রাখেন, তখন সরকার বলছে। কিন্তু এরপরে যখন 16 জুলাই রংপুরের আবু সাইদ শহীদ হলো, যখন চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম, ফারুক বা শান্ত যারা ছিল, যারা শহীদ হলো, যখন প্রথম স্ফুলিঙ্গটা তৈরি হলো ওখান থেকে, তখনই কিন্তু ওই যে কে বলেছে, তখন কিন্তু আর সরকার ছিল না, তখন হয়ে গেল স্বৈরাচার। এরপরে কিন্তু আন্দোলনের গতি প্রকৃতি আস্তে আস্তে বাড়তে থাকলো। এটা মোটামুটি 22 জুলাই বা 23 জুলাই পর্যন্ত চললো। এরপরে কিন্তু আবার মাঝখানে এটা ব্রেক হয়ে গেছে। তখন টিভির মধ্যে চলে গেল, মানে ঢাকাতে যেটা ভাতের হোটেলে চলে গেল। এই ভাতের হোটেলের পরে আবার নতুন করে শুরু হলো 1 তারিখ থেকে। তো এই 1 তারিখের পরে আপনারা দেখেছেন যে এরপরে আস্তে আস্তে একেবারে চরম হবে, হঠাৎ করে অনেক গতি প্রকৃতি এমন ভাবে চেঞ্জ হলো, মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে। তখন আর ওই যে শুধু কোটার মধ্যে নেই, তখন বৈষম্য বিরোধী আন্দোলনে চলে গেল, সকল রকমের বৈষম্য, কোনো বৈষম্য চলবে না তখন। কিন্তু ওই যে সকল স্তরের জনগণ কিন্তু একসাথে হলো, আপনারা মিডিয়া কর্মী থেকে শুরু করে একেবারে সাধারণ লোকজন, রিকশাওয়ালা সে পর্যন্ত এর সাথে যুক্ত হয়ে গেল। আপনারা গ্রাফিক অঙ্কনগুলো দেখেছেন, ওই সময় লেখা ছাত্র যে এই যে জেনজি যারা ছিল, যাদেরকে হয়তো আমরা একটু তুচ্ছ তাচ্ছিল্য করতাম ওই সময়, তারা দেখতাম যে কি সুন্দর সুন্দর হচ্ছে তাদের যে ভিতরে এত মেধা বা যে লেখা, বিদ্রোহের লেখাগুলো, যে ওইখানে আমি কিছু কিছু বিষয়, একটা বিষয় আমার খুবই মনে পড়ে, যেটাতে লেখা ছিল যে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ। এই যে এটা একটা চরম একটা, মানে আমার কাছে মনে হয়েছে যে এটা যদি রিসার্চ হয়, ওই যে নাটক করো প্রিয়, এরকম বহু আছে ছোট ছোট জিনিস হয়তো খুব হাসি খেলার স্থলে বলে ফেলছে। নেতা জনাব জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি। এরপর আমাদের মাঝে রয়েছেন একাত্তর টেলিভিশনের চট্টগ্রামের